আমি যে সেকেন্ড টাইম দিছি এটাও অনেকে জানতো না। আমার শুধু টার্গেট ছিল যে আমি যদি চেষ্টা করে আসলে আমার স্বপ্নটা ঠিক থাকে, লক্ষ্যটা স্থির থাকে, আমি তখন দেখাই দেবো। প্রিপারেশন নিয়েছিল কিন্তু চুপি চুপি সিক্রেট উপায়, ঠিক আছে? সো তোমার যারা হচ্ছে অনেক ডিপ্রেশনে আছো, সো অবশ্যই তোমরা কিন্তু এরকম চুপি চুপি তোমার সিনিয়র আপুর মতন এখন সে পাবলিকিয়ান, হ্যাঁ, দেশের পাবলিক ইউনিভার্সিটি কিন্তু চান্স পেয়েছে। সো তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইম পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও, তোমার কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে তুমি হচ্ছে সেকেন্ড টাইম আসছিলে কি ফার্স্ট টাইম আসছিলে, ঠিক আছে? এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। সো ম্যাটার ইজ তুমি হচ্ছে যখন ইউনিভার্সিটি চান্স পাবা, তারপরে তুমি জব সেক্টর অর্থাৎ বিসিএস বা বিজিএস এরকম জব সেক্টর তুমি কি করছো এটা দেখবে, তোমার সাকসেসটা দেখবে। সো এটাই। আচ্ছা, আমার নাম তমা দত্ত। এই বছর কোথায় কোথায় চান্স হয়েছে? আমি এবছর খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উচ্চবিত্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক। আচ্ছা, তুমি ফার্স্ট টাইম আসলে না সেকেন্ড টাইম আসলে? জি ভাই, আমি সেকেন্ড টাইম আসছিলাম। আচ্ছা, সেকেন্ড টাইম আসলে তুমি হচ্ছে এতগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, আলহামদুলিল্লাহ। তোমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে একটু বলো যে তোমার অ্যাডমিশন জার্নিটা হচ্ছে কেমন ছিল, বা তুমি কোনো ধরনের কম্পিটিটিভ স্কুল সিলেক্ট বলো। আমার অ্যাডমিশন জার্নিটা আসলে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, অনেকটা মানে সংগ্রাম প্রত্যয়ের গল্প বলা যায়। নিজের সাথে অনেকটা লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে হয়েছে। আসলে সেকেন্ড টাইম হিসেবে কিন্তু অনেক কিছুই ফেস করতে হয় আমাদের প্রথমে, যে এই যে আশেপাশের মানুষের কথাবার্তা বা এই যে একটা মানে হতাশা, যে এত কষ্ট করে এতটা মানে পরিশ্রম করে শেষ পর্যন্ত কোনো কিছুই একটা ভালো ফল পাইলাম না। তারপরে এরপর এরকম একটা পরিস্থিতি থেকে সেকেন্ড টাইম নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার হয়েছে। আমারও ঠিক তেমনটাই হয়েছে। প্রথমবার না হওয়ার ফলে আমি অনেকটাই ভেঙে পড়ি, মানে আসলে যে আমার মনে হলো যে আমার মনে হয় সবটাই শেষ হয়ে গেল, আমি কি করবো এবার, যে আমি কোথাও চান্স হইলো না। এরপর আমি হচ্ছে এমনটা মনে হয়, কিন্তু তারপর থেকেও আমার এটাও মনে হয় যে না, আমার সবকিছু শেষ হয়ে যায়নি, আমার তো এখন একটা সুযোগ আছে। এটাও আমার মনে হয় তার ভেতর দিয়ে যে, কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে আমি সেকেন্ড টাইম দেবো না। এটা আমি সবসময় মানে মনে মনে ভাবতাম যে হয়নি, ঠিক আছে, এটা নিয়ে আমার অনেকটা হতাশা কাজ করতেছে। তার ভেতরে আমার লাস্ট তো জিএসটি রেজাল্টটা দিছিল, তারপরে যখন আমার কোথাও না হয় তখন আমি অনেকটাই মানে ভেঙে পড়ি, মানে খুবই হতাশ হয়ে পড়ি, যে আসলে বলে বোঝানো যায় না সেটা। ওভারকাম করছিলে বা সেখান থেকে কিভাবে বার হয়ে আসছিলে সেটা বলো। হ্যাঁ, সেখান থেকে তারপরে আমাকে প্রথমেই তো ফ্যামিলি সাপোর্ট পাওয়াটা অনেক কঠিন ব্যাপার এই ডিসিশন নেওয়াতে, যে আমাকে তারা সেকেন্ড টাইম দেওয়াতে রাজি হয় না প্রথমে। যে তারা বলে যে আসলে প্রথমবার হয়নি, পরের বারেও হবে, এর কি গ্যারান্টি আছে, তারা দেওয়াতে রাজি হয় না। কিন্তু আমি ওটা মেনে নিতে পারি না যে আমি দেবো না, যে আমার তো স্বপ্ন। টাইমে চান্স হয়নি, তুই এইচএসসি তে প্লাস পেয়েছিস, এসএসসি তে প্লাস পেয়েছিস, তুই ওই ধরনের স্টুডেন্ট, তুই ওই ধরনের মানে ওই লেভেলের স্টুডেন্ট, মানে একটা মানে হচ্ছে সেই রকম পিঙ্কস মেরে কথা বলে, বুঝছো? তো হচ্ছে এই ধরনের যে কথা সমাজ বা ফ্রেন্ড সার্কেল থেকে তুমি কি তোমার হচ্ছে ফ্যামিলি কতটুকু সাপোর্ট পেয়েছিলে এবং তুমি তোমার নিজেকে কিভাবে তৈরি করছিলে? আসলে যে প্রথমে অনেকে আমাকে বলছে অনেক কথা, আমি অনেক রিলেটিভস এর কাছ থেকে এরকমটা ফেস করছি যে প্রথমবার এত কষ্ট করে কি লাভটা হলো, তাহলে তো চান্সটা হলো না, মানে এখন শুনছি অনেক কথা। কিন্তু আসলে থেমে থাকছি, সেগুলো শুনে আমি কিছু বলিনি, কারণ আসলে কষ্টটা করে আমার কি লাভ হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছিলে, তোমার জানতো না? না না, জি ভাইয়া, কেউ জানতো না। সবাই জানতো যে আমি ন্যাশনালে পড়ি, আমি কাউকে জানাইনি, কারণ আমার টার্গেটটা ছিল আমি যোগ্য জবাবটা তাদের সেই দিন দেবো যেদিন আমি আসলে চান্স পাবো, আমি সফল হবো। কিন্তু আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি প্রথম থেকে। প্রথমে আমার ফ্যামিলি সাপোর্ট করে না। এইচএসসি 24 ব্যাচ, তোমরা সিনিয়র আপুর কাছ থেকে শুনলে যে তিনি হচ্ছে এবার তুমি বলো যে কখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করা উচিত, অর্থাৎ এইচএসসি থেকে না এইচএসসি পর থেকে? আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা আমার মানে এইচএসসিটা আমার মেইন, আগে এইচএসসিটা ভালো করতে হবে, কারণ এইচএসসিতে আমাদের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে যে আসলে সবকিছুই নতুন, এইচএসসিতে যেগুলো ছিল তার সাথে কিছুই রিলেটেড নাই এমনটা কিন্তু নয়, কারণ আমাদের এইচএসসিতে যে বিষয়গুলো আছে প্রত্যেকটাই অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের এই সময়টা খুব ভালো করে প্রস্তুতিটা নেওয়া উচিত, তাহলে অ্যাডমিশনের সময় সেটা অনেকটাই সহজ হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, তোমার হচ্ছে এইচএসসি কিছু কিছু বিষয় যেমন হচ্ছে বাংলা, ইংরেজি, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার যেমন লাইক ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু বাংলা এবং ইংরেজি থেকে আসে। সো তুমি কতটা বলবা যে এই যে টেক্সট বুক, বোর্ড বই বাংলা এবং ইংরেজি, এটা কতটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য, বাংলা এবং ইংলিশ টেক্সট বুক? জি ভাইয়া, বাংলা ফার্স্ট পেপার এবং ইংলিশ টেক্সট বুক যেটা আমাদের ফার্স্ট পেপার, এটা খুবই গুরুত্বপূর্ণ মানে অ্যাডমিশনের জন্য আর কি। এই যে আমাদের প্রথম পত্র সাহিত্য পাঠ থেকে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলার 50% কোশ্চেন কিন্তু ওখান থেকেই আমরা পাই। আর এই প্রিপারেশনটা যদি আমাদের এইচএসসি তে ভালো করে নেওয়া থাকে, টেক্সট বুকটা ভালো করে পড়া থাকে, তাহলে ওই সময় কিন্তু খুব একটা কষ্ট হয় না, বরং রিভিশনের পরে আর পেপারটা অনেকটা ইজি হয়ে যায়। আর যেটা ইংলিশ টেক্সট বুক যেটা ফার্স্ট পেপার, ওটার কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট ওইটা আমাদের জন্য, কারণ যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের কিন্তু বেশিরভাগই আমরা ওইখান থেকে অনেক কোশ্চেন পাই। আর এখন তো খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন
করছে, এখানেও কিন্তু এবছরও আমাদের যেটা করছে একটা ফ্রি হ্যান্ড রাইটিং ড্রিম থেকে আসছে, হুবহু এটা টেক্সট বুক থেকে আমরা পাইছি। এবং ঢাকা ভার্সিটিতেও বেশিরভাগ ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু এই টেক্সট বুক থেকেই আমরা পাই। তো এটা যদি আমরা এসএসসি তেই ভালোভাবে আমাদের করা থাকে, ওটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় আমাদের অ্যাডমিশন জার্নি। আচ্ছা, তোমার জুনিয়র অর্থাৎ আমার স্টুডেন্ট কিন্তু অনেক হচ্ছে খুলনা ইউনিভার্সিটির প্রতি স্বপ্ন। হ্যাঁ, তোমার দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে লাইক রাজশাহী, দিনাজপুর, তারপর হচ্ছে রংপুর, এগুলো কিন্তু উত্তরবঙ্গের লোক। তো এই সকল স্টুডেন্টরা অনেক হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটির প্রতি অ্যাম্বিশন, ড্রিম আছে। সো এখন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো তোমার হচ্ছে রিটেন পার্ট চালু করছে। সো এই রিটেন পার্টের জন্য তুমি কি বলবা? মানে রিটেন পার্টে ভালো করার জন্য বা পাস করার জন্য বা ভালো একটা মার্ক তোলার জন্য তুমি কি সাজেশন দিবা, বা তুমি কি ফেস করছিলে যে রিটেন বাংলা বা ইংলিশে আমি এইগুলো ফোকাস দিলে আমার ভালো হবে? জি ভাই, আমি যেটা বলবো, ফার্স্টে আমাদের টেক্সট বুকটা ভালো করে ফলো করতে হবে, এইচএসসি যে ফার্স্ট পেপার টেক্সট বুকটা, কিন্তু এখান থেকে কিন্তু যে ফ্রি হ্যান্ড রাইটিং বা অন্যান্য অনেক কোশ্চেন এখান থেকে হয়। তারপর যেটা আছে যে আমাদের যে গ্রামাটিক্যাল যে জিনিসগুলো এখান থেকে আমাদের এখানে পড়ে, যে কিন্তু গ্রামারগুলো আমাদের বুঝে বুঝে করতে হবে। একটা স্টুডেন্ট প্রশ্ন করছে, সুমাইয়া তার নাম, বলছে আপু দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতো? এটা কমন প্রশ্ন, তো তুমি বলো যে তোমার কাছে আস্ক করছে যে আপু দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতো, এবং অ্যাডমিশন প্রিপারেশন যখন ফার্স্ট টাইমে চান্স পাইনি তারপরে থেকে তিনি কোনো গ্যাপ দিয়েছিল কিনা, তারপরে থেকে তিনি কিভাবে শুরু করছিল, প্রতিনিয়ত পড়াশোনা করতো কিনা? আমার যখন আমার চান্স হয় না ফার্স্ট টাইমে, তখন আমার মনে পড়ে 2-3 দিন মনে হয় আমি কান্নাকাটি করছি, খুব কান্নাকাটি করছি। তারপর আমার মনে পড়ে 3 দিন পর আমি আমার জিকে বইটা নিয়ে পড়তে বসছি, কাঁদছি একদিক থেকে, তারপরে জিকে বইটা নিয়ে পড়ছি। মানে আমার এতটাই স্বপ্ন ছিল ইউনিভার্সিটিতে পড়া, যে 3 দিন পর আমার মনে হয়েছে না আমি পড়বো, এখন থেকেই শুরু করবো, আগাই থাকবো এমন। আমার মাও আমাকে বলছে যে এখনই শুরু করতেছিস, সে হচ্ছে আর কয়দিন যা, এরকম বলছে। কিন্তু না, আমি ওইটা নিয়ে পড়ছি, কারণ আমার সবসময় মনে হতো যে আমি হচ্ছে অন্যদের থেকে একটু আগাই থাকবো। আর আমার যেহেতু আমি সেকেন্ড টাইম দেওয়ার আমার প্রবল ইচ্ছাটা ছিল ইউনিভার্সিটিতে পড়ার, এজন্য আমি তখন থেকে শুরু করছি টুকটুক করে, মানে আস্তে আস্তে বলা যায়। তারপরে এটা তো রেগুলার হয়েছে মেইনটেইন, কিন্তু প্রথম থেকে আস্তে আস্তে খুব বেশি লেট আমি করি নাই, আস্তে আস্তে শুরু করছি এরকম। আচ্ছা, ফাইনালি তুমি তোমার জুনিয়র এবং আমার স্টুডেন্টদের বলবা যে সাজেশন কি সাজেশন দিবা, বাংলা ইংরেজি বা হচ্ছে জিকে কেমন করে পড়বে, বা বাংলা ইংরেজি এবং রিটেনের জন্য, যেমন ঢাকা ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটির জন্য রিটেনের জন্য তারা কিভাবে কি করবে, একটা সাজেশন দিবা। জি ভাই, আমি যেটা বলবো, আপনার যেটা এসএসসি যে ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার যেটা সাহিত্য পাঠ, ওটা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের বাংলা তো এমনি এমসিকিউ তে কোশ্চেন আসেই। আপুর খুলনা ইউনিভার্সিটি সিরিয়াল কত? তোমার আপুর খুলনা ইউনিভার্সিটি সিরিয়াল হচ্ছে 300 নয় তোমার? হ্যাঁ, 300 তো আছে। হ্যাঁ, অনেক একটা ভালো ম্যাক খুলনা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যেখানে প্রত্যেকটা আসনের জন্য লোড ছিল হচ্ছে প্রায় 95। ক্যান ইউ ইমাজিন? মানে হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু এবার ফর্ম তুলছে খুলনা ইউনিভার্সিটি এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তোমাদের সিনিয়র আপু, তোমার যখন খুলনা ইউনিভার্সিটি 26 ব্যাচ হিসেবে আসবা, হচ্ছে তোমাদের সিনিয়র আপু হচ্ছে 25 ব্যাচ, আর তোমরা যখন আসবা 26 ব্যাচ হিসাবে। সো তোমার আপু কিন্তু একটা ভালো রেজাল্ট করছে, 300-র মধ্যে সিরিয়াল আনছে, এবং সি ইউনিটে না? হ্যাঁ, সি ইউনিটে। আচ্ছা, তো তুমি বলো যে তোমাদের প্রশ্ন পড়ে নেবো, প্রশ্ন করছো তুমি, শোনো যে তোমাদের এখন সাজেশন দেবে, সাজেশনটা কি দেয় জাস্ট শোনো। আচ্ছা বলো। যেটা আমি বললাম যে বাংলা ফার্স্ট পেপারের কথা, ওইটা আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এটা এমসিকিউ তো আছেই, প্লাস ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেনও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, যে এই যে পদ্য থেকে আসে, এগুলো রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যে ব্যাপারটা আছে আমাদের ইংলিশ, যেটা ইংলিশ টেক্সট বুকের কথা তো বললামই, এটা টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে, এটা রিটেন প্লাস এমসিকিউ এটার জন্য খুব ইম্পর্টেন্ট, হেল্পফুল অনেক একটা জিনিস। আর যেটা গ্রামারের যে ব্যাপারটা, এখন হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে যেটা রিটেন অ্যাড করছে এখানে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেবো আমি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নেবো। আচ্ছা, একজনা বলছে যে প্রত্যেক দিন বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ জ্ঞান কতটুকু ডিভাইড করে, অর্থাৎ কোনটা কতটুকু পড়বো, বা আপু কিভাবে পড়ছিল বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান? মানে তুমি কি হচ্ছে একদিনে একটা সাবজেক্ট পড়তা, নাকি হচ্ছে একদিনে 3টা সাবজেক্ট ভাগ করে নিতা, যে বাংলার জন্য আজকে আমি সকালে পড়বো, ইংরেজির জন্য দুপুরে পড়বো, আর জিকে আমি রাতের বেলা পড়বো? না, এটা আসলে এক একটা দিনে 3টা সাবজেক্টে রাখা উচিত রুটিনে, মানে বাংলা, ইংলিশ, জিকে। একটা দিনে যদি গ্যাপ চাই তাহলে কিন্তু সমস্যা, মানে 3টাই একদিনে রাখা উচিত, কিন্তু সেটা আমি রুটিন ভাগ করে নিয়ে পড়বো। যে আমি সকালে বাংলার, মানে একটা তো বাংলায় যেমন 3টা করে পার্ট থাকে, সাহিত্য একটা ফার্স্ট পেপার, গ্রামার পার্ট, মুখস্থ অংশ, ইংরেজিতেও এমন থাকে গ্রামার, মেমোরাইজিং পার্ট যেটা আমাদের, আর জিকে তো একটা হিউজ যেটা আছেই। এখন এটা আমরা নিজেদের মতো করে রুটিন করে নিতে হবে, একেবারে যাতে কমও না হয়ে যায়, একেবারে বেশিও না হয়ে যায়, তেমন একটা মিডিয়াম লেভেল রেখে যে আমি শেষ করতে পারবো এরকম একটা। আচ্ছা, রিটেনে ভালো করার জন্য আরেকটা স্টুডেন্ট প্রশ্ন করছে, রিটেন কিভাবে ভালো করবো, কারণ রিটেন অনেকজন ভয় পাচ্ছে, স্পেশালি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে কিভাবে ভালো করবে? বাংলা মোটামুটি ভালো, বাট ইংলিশের ক্ষেত্রে এবার হচ্ছে সে ব্যর্থ হয়েছে, সো সে সেকেন্ড টাইম দেবে। সো হচ্ছে ইংলিশের ক্ষেত্রে সে কিভাবে ভালো করবে খুলনা ইউনিভার্সিটির জন্য? এর জন্য আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা, মানে যে কোনো কিছু একটা লিখে প্র্যাকটিস করতে হবে, আর সেটা টেক্সট বুক বেসড হলে তো ভালোই হয়, বা কারেন্ট কিছু ইস্যু নিয়ে আমরা যদি রেগুলার কিছু এখন থেকে প্র্যাকটিসটা শুরু করে, সেটা যেটা কোনো কিছু লিখে আসতে পারবে অ্যাটলিস্ট, আমার এটা মনে হয়। মানে রিটেনে আমাদের মেইন কিন্তু অনেকে ফ্রি হ্যান্ডটা লিখতে পারে না, অনেকে যে ইংলিশ না পারার কারণে তাদের ভুল যায়, ওইটা তারা কিছু লিখে আসতে পারে না, কারণ এখানে এটা যদি প্র্যাকটিসে রাখা হয় এখন থেকে, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে, তখন ওইটা অ্যাটলিস্ট যাই দিক না কেন কিছু লিখে আসা যাবে।